একমুঠো ধুলো থেকেও সোনা তৈরি করে ফেলা সম্ভব। জ্ঞানগঞ্জের সূর্যবিজ্ঞানীদের কাছে এই গোপন বিশ্বের চাবিকাঠিটা খুব যত্ন করে রাখা আছে, কিন্তু সাধারণ মানুষ তার নাগাল পায় না। কিন্তু কেন পায় না? আগের পর্বেই বলেছিলাম, মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে না। আসলে মানুষের আবেগটা খুব স্বাভাবিক। যদি আবেগ না থাকে তাহলে সে তো মানুষ নয়, সে তো যন্ত্র। অথচ জ্ঞানগঞ্জের মাটিতে কিন্তু আবেগের কোনো জায়গা নেই। আবেগ নিয়ন্ত্রণ না করলে বা একেবারে বর্জন করতে না পারলে জ্ঞানগঞ্জের মাটিতে পৌঁছনোই যাবে না। এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে কি হবে, তাই তো? জানেন কি হবে? সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানটি জানা সম্ভব হবে। সে কথা একবার জানতে পারলে জগতের কোনো কিছুই আর অজানা থাকবে না। আসুন সে কথাই এবার তাহলে শুনে নেওয়া যাক। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স জ্ঞানগঞ্জ, এক রহস্যের নাম। আজ শুনবেন পঞ্চম এবং শেষ পর্ব। আচ্ছা বলুন তো, এমন কোনো বিষয় সত্যি কি আছে যা জানতে পারলে জগতের আর কিচ্ছু জানা বাকি থাকবে না? অবাক হচ্ছেন শুনে কথাটা, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? হ্যাঁ, তেমন বিষয় আছে। সেই বিষয়ের নাম সূর্য। বিজ্ঞান সাধনা মানে কিন্তু এই সূর্য সম্পর্কেই বিশেষ জ্ঞান। গোপীনাথ কবিরাজজি এই কথাই বলছেন। জগৎ সম্পর্কে সব কিছু জানতে চাইলে এই সূর্যের জ্ঞান আপনাকে লাভ করতেই হবে। হ্যাঁ, জগতের সব কিছু জানা সম্ভব, এই কথাটি খুব কম মানুষই বলতে পেরেছেন। যাঁরা বলেছেন তাঁদের মধ্যে চিরস্মরণীয় নাম হল গোপীনাথ কবিরাজ। কবিরাজজি তাঁর সূর্যবিজ্ঞান সম্পর্কে বলতে গিয়ে স্পষ্ট বলছেন যে জ্ঞান এবং বিজ্ঞান এই দুটি ধারার সঙ্গেই সূর্যতত্ত্বের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কী রকম? কবিরাজজি এর উত্তরে বলছেন যে যোগশাস্ত্রে আছে যে সূর্যে মনস্থির করতে পারলে তার সামনে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার খুলে যেতে পারে। তার একমাত্র কারণ হচ্ছে সূর্য থেকেই সমস্ত পদার্থের জন্ম। তাদের বিকাশ এবং পুষ্টিও ওই সূর্য থেকেই আসে। সূর্য হল প্রতিটি পদার্থের কেন্দ্র এবং মূল স্তম্ভ। তাই সূর্যকে জানলেই জগতের সব কিছু জানা হয়। সমস্ত বস্তুর মূল উপাদানকে জানলেই তো সমস্ত বস্তুকে জানা হয়, তাই না? আবার দেখুন, এই সূর্যের তেজের কারণেই যেখানে যা আছে তারা প্রকাশিত হচ্ছে। তার মানে জগতে যা কিছু সৃষ্টি হোক না কেন, তাদের তৈরি করতে এবং তাদের প্রকাশ ঘটাতে পারে একমাত্র সূর্যই। ঠিক এই কারণেই সূর্যের জ্ঞান হল পৃথিবীর প্রথম এবং প্রধান জ্ঞান। গোপীনাথজি বলছেন যে এই সূর্যের তেজ বা রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে বলেই তো চারপাশে সৃষ্টির জন্ম হচ্ছে, জ্ঞানের উন্মেষ ঘটছে। কিন্তু সেই ছড়িয়ে যাওয়া তেজকে যদি কোনোভাবে সংযত করে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত করে দেওয়া যায়, তাহলে কি হবে জানেন? সমস্ত জগৎ জ্ঞানহীন হয়ে পড়বে। বাহ্য জ্ঞান এবং ভেদ জ্ঞান এই দুটোই লোপ পাবে। এরপরেও কিন্তু পথ রয়েছে। গোপীনাথজি বলছেন যে সেই ঘনীভূত একমুখী রশ্মি সূর্যমণ্ডল ভেদ করে আরও ওপরের দিকে, আরও ঊর্ধ্বলোকে উঠতে থাকবে। একসময় তা মহাশূন্য বা মহাবোমকে ভেদ করে মহাশক্তির দিকে অগ্রসর হবে। আর ঠিক এখান থেকেই বিজ্ঞানের শুরু হচ্ছে। এবার প্রশ্ন হল, বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? গোপীনাথজি এখানেও এক অদ্ভুত রহস্যের কথা বলেছেন। তন্ত্রের বর্ণতত্ত্বকে সূর্যতত্ত্বের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন গোপীনাথজি। তিনি বলছেন যে অকারাদি যে বর্ণমালা রয়েছে শুদ্ধ অবস্থায় সেগুলো হলো সূর্যের নাদময় রশ্মিচক্র।
সূর্যরশ্মির বর্ণ বা রং এবং এই বর্ণমালার সঙ্গে মধ্যে সম্পর্ক অতি নিবিড়। এই বর্ণ বা নাদের তত্ত্ব জানতে না পারলে ব্রহ্মবিদ্যায় কারো অধিকার জন্মায় না। এই তত্ত্ব যিনি জানেন তিনি বিজ্ঞানী। এই তত্ত্ব না জানলে শব্দ ব্রহ্ম এই ধারণাটিও স্পষ্ট হবে না। এই বর্ণ বা রঙের মধ্যে মূল রঙটি হলো শুভ্র বা সাদা। তাকে ভিত্তি করেই তার উপরে লাল, নীল এরকম অসংখ্য রঙের খেলা চলছে। এই নানান রঙের খেলাকেই ইন্দ্রজাল বলছেন গোপীনাথজি। তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে ইন্দ্রজালের মূল সূত্র বা মূল আধারটিকে আবিষ্কার করাই হলো বিজ্ঞানীর উদ্দেশ্য। তিনি ছাড়া আর কেউই ওই সূক্ষ্মতম এবং বিশুদ্ধতম শুভ্র বর্ণটিকে ধরতে পারেন না। সেটিই যে কোনো কাজের আসল কারণ এবং যা কিছু সৃষ্টির আসল উপাদান, তা আর কেউ বুঝতেই পারেন না। যিনি বোঝেন তিনি বিধাতার কলা কৌশল ধরতে পারেন। ভাবলেই কীরকম মনে হচ্ছে না? বিধাতার ঐশ্বর্য লাভ করতে পারেন তিনি। হ্যাঁ, গোপীনাথজি একথা বলেছেন। সাধারণ ভাষায় বলতে গেলে তার মধ্যে দিয়েও ঐশ্বরিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এখানে আরও একটা বিরাট রহস্যের ইঙ্গিত করছেন গোপীনাথজি। তিনি বলছেন যে এই ঈশ্বরের মতো মহাযোগী কিন্তু ইচ্ছে করলে স্বয়ং বিধাতাকেও ভেদ করে অনাদি মহাশক্তির শ্রীচরণ পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেই আদ্যাশক্তিই হলেন সর্বভূতের মূল, সমস্ত কিছুর উৎস তিনি। আবার সব কিছুর বিলীনও সেই তাঁর মধ্যেই। সমস্ত তত্ত্বের জ্ঞান অবশেষে এই তত্ত্বের অতীত মহাশক্তিতে গিয়ে মেশে। সেখান থেকেই বিজ্ঞানের শুরু, আর তিনি পরম তত্ত্ব, রাজরাজেশ্বরী। জ্ঞানগঞ্জ নিজেই একটা বিরাট রহস্য। সাধারণের চোখে সামনে থেকে একেবারে গোপনে থাকে সে। কোথায় যে তার অস্তিত্ব সেটা সঠিকভাবে কেউ বলতেই পারেন না। কারণ অধিকারী বুঝলে সেই সাধকের সামনে জ্ঞানগঞ্জের প্রকাশ ঘটে, আর তা না হলে জায়গাটি একেবারে অদৃশ্য থাকে। জ্ঞানগঞ্জের প্রকাশ ঘটবে কি না তা সেখানকার যোগী গুরুদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করে। এমন এক রহস্যময় ভূমির মধ্যে আবার সব থেকে রহস্যময় অংশটি হল রাজরাজেশ্বরী মঠ। সে মঠ রহস্যময় কেন? তার কারণ জ্ঞানগঞ্জ নিয়ে তবুও কিছু বলা যায়, আলাপ আলোচনা চলে, অন্তত বোঝার চেষ্টা করা যায়। কিন্তু রাজরাজেশ্বরী মঠ নিয়ে সকলেই এক্কেবারে নিশ্চুপ। এমনকি জ্ঞানগঞ্জে থেকে সাধনা করে আবার পৃথিবীতে ফিরে এসেছেন যে যোগীরা, তাঁরাও কিন্তু এই মঠ নিয়ে কোনো কথা বলেননি। কেন বলেননি? তার একটা কারণেও হতে পারে যে তাঁরা জ্ঞানগঞ্জের কয়েকটা নির্দিষ্ট অংশে থাকার হয়তো ছাড়পত্র পেয়েছিলেন। আসলে জ্ঞানগঞ্জের বেশ কয়েকটা স্তর আছে জানেন, তাদের মধ্যে সব স্তর আবার প্রকাশিতই নয়, ছায়ার মতো আবছা হয়ে আছে। তাই সেই সব অংশের খবর হয়তো তারা জানেনই না। বিশেষ করে যে যোগীরা তাদের প্রশিক্ষণ আর সাধন ভজনের পর্ব শেষ করে আবার পার্থিব ভূমিতে ফিরে আসেন, রাজরাজেশ্বরী মঠের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক তৈরিই হয় না। এই মঠ হয়তো বা সাধারণের চোখের বাইরেই রয়ে গেছে এখনও। হয়তো এর নামটুকুই শোনা গেছে কেবল, কিন্তু গোটাটাই এখনও অদৃশ্য হয়ে আছে। আর সেটাই থাকার কথা জানেন, কারণ রাজরাজেশ্বরী মঠে কারো গতিবিধি ভীষণ নিয়ন্ত্রিত। জ্ঞানগঞ্জের অধিবাসী হলেই যে এখানে আসা যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। সেখানকার উচ্চ পর্যায়ের কয়েকজন গুরু বাদ দিয়ে আর কেউ এই মঠে আসতেই পারেন না। কারণ এই রাজরাজেশ্বরী মঠেই যে জ্ঞানগঞ্জের জ্ঞান মূর্তি স্বয়ং মহাগুরু মহাতপার আসন। হ্যাঁ, মহাগুরু মহাতপার আসন এই মঠেই থাকেন। তিনি নিজের হাতে রাজরাজেশ্বরী মায়ের পুজো করেন, মায়ের আরাধনা করেন তিনি। তাহলেই বুঝে দেখুন এই মঠ কতটা উচ্চ স্তরের, কতটা পবিত্র, কতখানি রহস্যময়।
মহাতপা, যাকে কেউ বলেন শ্রীকৃষ্ণের অংশ, কেউ বলেন তিনি নিজেই যোগপুরুষ মহাবতার বাবাজি মহারাজ, যাকে জ্ঞানগঞ্জেরও খুব কম সাধকই দেখতে পান, এমনকি যার অতুলনীয় যোগবিভূতির জোরে জ্ঞানগঞ্জের বেশ কিছু অংশ স্বয়ং প্রকাশিত হয়েছে, সেই মহাগুরু মহাতপা নিজে এই রাজরাজেশ্বরী মঠে থেকে দেবীর পুজো করছেন। আরও শোনা যায় জানেন, মহাতপা যাকে তার গুরুর মতো ভক্তি শ্রদ্ধা করেন, সেই খ্যাপা মাই নিজেও রাজরাজেশ্বরীর পূজারিণী। কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, এবার একবার সেই ছোট্ট কাজটা মনে করিয়ে দিই। প্লিজ, যদি এখনও না করে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, নইলে পরের পর্ব নিয়ে যখন আসবো তখন তো আমাদের আর খুঁজে পাবেন না, আমরাও পৌঁছতে পারবো না আপনার কাছে। হ্যাঁ, এবার তাহলে আবার যে কথা বলছিলাম সেই কথায় ফিরে আসি। দেবী রাজরাজেশ্বরী আসলে কে? তিনি পরমা প্রকৃতি, জ্ঞানগঞ্জের অভিভাবক তিনি। তাঁরই নির্দেশে আর ইচ্ছায় এই জ্ঞানগঞ্জের প্রতিটি ক্রিয়াকর্ম চলে। মহাযোগীরা বলছেন তিনি 10 মহাবিদ্যার শ্রেষ্ঠ মহাবিদ্যা। ত্যাগ, তিতিক্ষা, সম্পদ, যোগ ও মোক্ষদায়িনী তিনি। তার পুজো হল এই জ্ঞানগঞ্জের সর্বশ্রেষ্ঠ আরাধনা। খ্যাপা মাইকে এই মহাদেবীর সিদ্ধি বলেই মনে করা হয়। তবে যে স্তরের জন্য মহাযোগীরা সাধনা করেন সেই গুরুধাম কিন্তু এটা নয়। রাজরাজেশ্বরী মঠ পার করে, অর্থাৎ পরমা প্রকৃতিকে অতিক্রম করে তবে সেই পরম গুরুধাম লাভ করা যায়। সূর্যমণ্ডল ভেদ করতে না পারলে সেই ধামে কেউ প্রবেশ করতে পারেন না। মহাতপা স্বয়ং ভৃগুরাম পরমহংস এবং তার মতো মহাতপার হাতে গোনা পরম সিদ্ধ মহাযোগী শিষ্য ছাড়া সেই গুরুধামে পৌঁছনো দুঃসাধ্য। সেখানে পুরুষ প্রকৃতি বলে কোনো ভেদ নেই, সব একাকার, সব নিত্য অখণ্ড চৈতন্য। তবে জ্ঞানগঞ্জের যোগী তপস্বীরা অবশ্য পরমা প্রকৃতির সংসারেই থাকেন। তাঁদের পরম আরাধ্যা ইষ্ট দেবী হলেন রাজরাজেশ্বরী, অদৃশ্য যোগক্ষেত্রের সর্বোত্তম শক্তিপীঠ এই একটি। এই রাজরাজেশ্বরী পরমা প্রকৃতি মহামায়া যে নামেই ডাকুন না কেন, সেই তুরিয়াতীত মহাশক্তি সম্পর্কে বড় সহজে বড় গভীর কথাটি বলেছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস। কে তিনি জানেন? গোপীনাথজির গুরুদেব তিনি। জ্ঞানগঞ্জের সিদ্ধ মহাসাধক এই বিশুদ্ধানন্দজি তাঁর শিষ্যকে সর্বপ্রথম মহামায়ার মহাশক্তির কথা শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, সকল শক্তির মূল যে শক্তি তিনিই প্রথম আর তিনিই শেষ। এই বিশ্ব জগতে যা কিছু দেখা যায় সে সবের মধ্যে আসলে তাঁরই প্রকাশ। তিনি তাঁর প্রভাব গুটিয়ে নিলে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, বিচিত্র জগৎ, এমনকি দেব দেবী কারোর কোনো অস্তিত্ব থাকবে না। জীবাত্মা, পরমাত্মা এসবই আসলে সেই মহাশক্তি মহামায়ার আপন ভাব। কি নিয়ে যে কি খেলা খেলেন তিনি, তা শুধু তিনিই জানেন, আর কেউ জানে না। মাতৃস্বরূপিণী এই মহামায়াকে সদা সর্বদা ছুঁয়ে থাকতে পারলেই জ্ঞান বিজ্ঞানের সমস্ত সফর সার্থক হবে। জ্ঞানগঞ্জেরও মূল সার এই পরম তত্ত্বস্বরূপিণী মহামায়া। তার সঙ্গে যুক্ত হয়ে থাকার নামই তো যোগ। যোগী শ্রেষ্ঠ বিশুদ্ধানন্দ পরমহংস তার জ্ঞানগঞ্জের সমস্ত সাধনা শেষ করে, সিদ্ধি লাভ করে তার সাধনস্থলে ফিরে এসেও সেই মাতৃমহিমায় শতমুখ প্রিয়তম শিষ্যকেও সেই মাতৃপথেই নিয়ে আসছেন তিনি। জ্ঞানগঞ্জের আলোচনা শেষ করার আগে এই মহাযোগী মহাচার্যের কথা না বললেও এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে একেবারে। তাহলে আসুন সেই অনন্য মহাযোগীর সম্পর্কে আমাদের সাধ্যমতো একটু শুনে নেওয়ার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি মাত্র। গোপীনাথ কবিরাজ তখন বয়সে তরুণ,
মহাযোগী বিশুদ্ধানন্দ পরমহংসদেবকে দর্শন করতে গেছেন তিনি। যোগ এবং জ্ঞান সম্পর্কে এই তরুণ গোপীনাথের তখন অদম্য আগ্রহ। পরমহংসদেব স্বামী বিশুদ্ধানন্দের কাছে অনেকেই বসে আছেন, কেউ শিষ্য আবার কেউ জিজ্ঞাসু। সাধ্যমতো সকলেরই সংশয় মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে কেউ কেউ তো আরও দূরের পথিক। সিদ্ধ মহাযোগী সে কথা বুঝে নিতে দেরি হয়নি একটুও। তরুণ গোপীনাথের প্রতি তার আগ্রহ তাই যেন একটু বেশি। যোগদৃষ্টিতে তিনি সেদিন বোঝাচ্ছিলেন যে জগতে ভিন্ন ভিন্ন বস্তু বলে কিছু হয় না, প্রতিটি বস্তুর মধ্যেই অন্য বস্তুর উপাদান মজুদ থাকে, কারণ মূল উপাদান তো সেই এক। তাহলে এত বিভেদ কেন? গোপীনাথের প্রশ্ন আর মিটছে না। এমন অদ্ভুত কথা এর আগে তো তিনি শোনেননি, সেই তরুণ গোপীনাথ। তাই একের পর এক প্রশ্ন তিনি তখনও করেই যাচ্ছেন। এবার স্বামীজি একটু হাসলেন। তার সামনে বেশ কয়েকটি ফুল রাখা ছিল। গোপীনাথকে ইঙ্গিত করলেন তিনি যে যে কোনো একটা ফুল উঠিয়ে নিতে। গোপীনাথজি তো একটি গোলাপ ফুল উঠিয়ে নিলেন। ফুলটি হাতে নিয়ে স্বামীজি জিজ্ঞাসা করলেন, এই ফুলটা গোলাপ তো নাকি অন্য কিছু? গোপীনাথ উত্তর দিলেন, আগে না, অন্য কিছু নয়, এটা তো শুধুই গোলাপ। স্বামীজি আবারও হাসলেন, বললেন, তুমি শুধু গোলাপ দেখতে পাচ্ছ, আমি কিন্তু এর মধ্যে সব দেখতে পাচ্ছি। সারা ব্রহ্মাণ্ডে এমন কিচ্ছুটি নেই যা এর মধ্যে নেই। আমি সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তারপর সেই ফুলটি হাতে নিয়ে আঙুল দিয়ে এদিক ওদিক একটু টিপতে লাগলেন। সেই গোলাপ তাদের চোখের সামনে তারপর জবা হয়ে গেল। না, গোপীনাথজি একে শুধু অলৌকিক ক্ষমতা বলে মানলেন না, কারণ ততক্ষণে এই ঘটনার পিছনের আসল বিজ্ঞানটা, আসল রহস্যটা কি, তার সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস। 1918 সালে তাঁর কাছ থেকেই দীক্ষা লাভ করেন গোপীনাথ কবিরাজ। জ্ঞানগঞ্জ বললেই বিশুদ্ধানন্দজির কথা সবার আগে মনে আসে, তাই না বলুন? কিন্তু কেন বলুন তো? কারণটা জানেন? আসলে সেই রহস্যময় সাধন ভূমির মহাগুরু মহাতপা স্বয়ং তাকে বীজমন্ত্র প্রদান করেছেন যে। তবে বিশুদ্ধানন্দ হয়ে ওঠার আগে তিনি ছিলেন ভোলানাথ চট্টোপাধ্যায়। বর্ধমান জেলার বন্ডুল গ্রামে তাঁর জন্ম। জ্ঞানগঞ্জে কঠোর সাধনার পর তার যে সমস্ত অভাবনীয় সিদ্ধি লাভ হয়েছিল, তাদেরই একটি ছিল শূন্য থেকে সুগন্ধ তৈরি করবার ক্ষমতা। আর এই কারণে তিনি গন্ধ বাবা নামেও পরিচিত ছিলেন এবং এখনও পরিচিত আছেন। ভোলানাথ চট্টোপাধ্যায়ের বাবার নাম অখিলচন্দ্র চট্টোপাধ্যায়। আর অদ্ভুত ঘটনা কি জানেন? তার গর্ভধারিণীর নাম ছিল রাজরাজেশ্বরী। জ্ঞানগঞ্জের সেই পরমা প্রকৃতি রাজরাজেশ্বরীর প্রতি তাঁর মাতৃভাব জেগে উঠতে তাই হয়তো দেরি হয়নি আর। ছোট থেকেই স্তোত্রপাঠ, দেবদেবীর পুজো আর মন্ত্র জপ করতেন তিনি। মাত্র 14 বছর বয়সেই স্বামী অভয়ানন্দের সঙ্গে আলাপ হয় ভোলানাথ চট্টোপাধ্যায়ের। তাঁর অনুপ্রেরণাতেই জ্ঞানগঞ্জে শিক্ষা আর সাধনার ছাড়পত্র লাভ করেন তিনি। তারপর দীক্ষা গ্রহণের পরে 12 বছর কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করে তারপর সন্ন্যাসের অধিকার লাভ করেন ভোলানাথ। তখন তাঁর নাম হয় বিশুদ্ধানন্দ। আর এরপর আরও 8 বছর সাধনা করে স্বয়ং মহাতপা তাঁকে পরমহংস বলে আশীর্বাদ করেন। তাঁর একটি বিশুদ্ধ জ্ঞান ছিল। প্রাকৃতিক বিজ্ঞান জানতেন তিনি, আর সেই সঙ্গে জানতেন শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের বিশুদ্ধ অবস্থাটিও। সেই অবস্থাটিও তাঁর আয়ত্তের মধ্যে ছিল। এই বিশুদ্ধানন্দ নাম তাই সার্থক হয়ে উঠেছিল এইভাবেই। শিষ্যের এই সিদ্ধি লাভ দেখে পরম তৃপ্তি পেয়েছিলেন মহাগুরু মহাতপা। এবার তাঁর আদেশ হলো, আত্ম উন্নতির চেয়ে সমাজের উন্নতি অনেক বেশি প্রয়োজন।
পরমহংস অবস্থা লাভের পরও মহাগুরুর নির্দেশে তাকে সংসার ভূমিতে তাই ফিরে আসতে হয়। স্বয়ং মহাতপার নির্বাচন করে দেওয়া পাত্রী কৃষ্ণভামিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহও হয়। জ্যোতিষবিদ্যা এবং হোমিওপ্যাথি প্র্যাকটিসের মধ্যে দিয়ে উপার্জনও শুরু করেছিলেন তিনি। তবে তাঁর অধ্যাত্ম সাধনা, সংসার, সমাজসেবা এবং শিষ্যমণ্ডলীকে শিক্ষাদান এসবই চলত সরাসরি জ্ঞানগঞ্জের নির্দেশে। এমনকি কোন শিষ্যের কিভাবে উন্নতি হবে, কাকে মানে কোন শিষ্যকে কোন স্তরের শিক্ষা দিতে হবে, কার কোথায় সমস্যা, সেসব বিষয়েও খুঁটিনাটি নির্দেশ তাঁর কাছে এসেছে জ্ঞানগঞ্জ থেকেই। জ্ঞানগঞ্জের চিঠির মধ্যে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন গোপীনাথ কবিরাজ স্বয়ং। আসলে জ্ঞানগঞ্জের এটাই প্রকৃতি। সেই রাজ্য থেকে বাস্তবের ভূমিতে নেমে এলেও জ্ঞানগঞ্জের গুরুধামী শিষ্য সাধকদের বর্তমান এবং ভবিষ্যৎ সবটা নিয়ন্ত্রণ করেন। তাঁদের শিষ্য শিষ্যারা যদি উপযুক্ত অধিকারী হন, তাহলে তাঁদের ওপরেও জ্ঞানগঞ্জের অভিভাবকত্ব এবং কৃপা এভাবেই বলবৎ থাকে। বিশুদ্ধানন্দ পরমহংস হয়ে গোপীনাথ কবিরাজ পর্যন্ত এই যে জ্ঞানগঞ্জের আলোকিত পথ, সেই পথে তাঁর আরও কত যে শিষ্য প্রশিষ্যের নাম উজ্জ হয়ে আছে, তার আমরা কজন জানতে পারি। বস্তুত জ্ঞানগঞ্জের নির্দেশেই অতি গোপন থাকে তাঁদের নামও। মানুষের কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য এই নির্জন গোপনীয়তাটুকু একান্ত প্রয়োজন, তাই না বলুন? মূলত মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের জ্ঞানগঞ্জ নামক আকর গ্রন্থটিকে অবলম্বন করে সেই চিররহস্য ভূমির আলোচনা আজ আমরা এখানেই শেষ করলাম। সেই সঙ্গে অবশ্যই আমাদের নিজস্ব অন্বেষণ আরও কিছুটা আছে, কারণ জ্ঞানগঞ্জ নিয়ে যতটা সম্ভব পূর্ণাঙ্গ একটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। সাধন পীঠের আলোচনা এখানে শেষ হলেও পীঠভূমির মহাসাধকদের কথা কিন্তু আমাদের এখনো বলাই হলো না। ভারতবর্ষের বেশ কয়েকজন অমৃতময় মানুষের কথা নিয়েই আমরা আবারও ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আর হ্যাঁ, যেতে যেতে আবারও একবার বলে দিই যে ওই যে আপনার সেই ছোট্ট কাজটা যদি বাকি থেকে থাকে, তবে এক্ষুনি একবার সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবারও আগামী সপ্তাহে দেখা হচ্ছে এই দিন এই সময়ে অন্য কোনো আলোকপথের বর্ণনা নিয়ে আসছি। আর তার আগে অবশ্যই মহুয়াকে সঙ্গে নিয়ে তো আসছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।